বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে জানাচ্ছে সেটা কেমন, সেটা কেন করছে তারা, বা একটা অনিবার্য প্রশ্ন তোলা হবে আমরা জানি, সেটা হচ্ছে এটাকে বিএনপি ভারতের দালালে পরিণত হচ্ছে, ভারতের নতুন দালালে পরিণত হচ্ছে এবং ভারতের কাছে নাকে খত দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে, এই ন্যারেটিভও দাঁড় করানোর চেষ্টা হতে পারে। খানিকটা শুরু হয়ে গেছে বলা যায়। আসলে আমরা একটু দেখি ঘটনাটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা উচিত। দু তিনটা ঘটনা ঘটেছে। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদী তার এক্স অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, অন্যান্য লোকজনও এসছে, পাকিস্তানের লোকজন এসছে, ভুটান নেপাল থেকে এসছে। ওটা গুরুত্বপূর্ণ না, আমাদের আলোচনার স্বার্থে ভারত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাথে ডক্টর ইউনূস সরকারের বেশ সুসম্পর্ক আছে, তারা আসতেই পারেন, বিএনপির সাথেও তাদের যোগাযোগ আছে ধারণা করায় যে, এবং এই সুসম্পর্ককে আমি পজিটিভ অর্থে বলছি। ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে আমরা অহেতুক শত্রুতা করব, এটা হতে পারে না, যেটা শেখ হাসিনা করতেন। বা সম্পর্ক শীতল রাখা, সম্পর্ক কম রাখা, এটা হতে পারে না। বাংলাদেশ তার স্বাধীন ফরেন পলিসি ফলো করবে, যার সাথে যেভাবে যেভাবে সুসম্পর্ক রাখলে ভালো হয়, যতটুকু সম্পর্ক রাখলে ভালো হয় সেটা রাখবে। তো আমরা ভারতের ব্যাপারটা আলাপ করছি, শুধু সেটাই না, জয়শঙ্কর একটা বার্তা নিয়ে এসছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, যেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এবং ফাইনালি দেখলাম আজই ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাদের হাই কমিশনে যাবেন সেখানে শোক প্রকাশ করতে। তাহলে আমরা এভাবে বলতে পারি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত। ফলে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন, এই ন্যারেটিভওয়ালারা খানিকটা খুশি হতেই পারেন যে এর মাধ্যমে এই ন্যারেটিভটা বেচা যেতে পারে। 3 দিন আগে নরেন্দ্র মোদী যে স্ট্যাটাসটা দিয়েছেন, তাৎক্ষণিকভাবে সেখানে এগুলো পড়ে রাখা ভালো। খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে পাশাপাশি, এই জায়গাটা খেয়াল করি, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। তিনি 2015 সালে যে ঢাকায় এসছেন সেই ব্যাপারে উল্লেখ করে বলছেন, আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক। যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেখানে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক, মানে জয়শঙ্কর যে বার্তাটা নিয়ে এসছেন সেটা তাদের হাইকমিশন এটা পাবলিশ করেছে। সেখানে বলা আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি প্রত্যাশা করেন তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার সেই সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাবে, তার এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনি গভীরভাবে শোকাহত। 15 সালের কথা যেটা বলা হচ্ছে সেগুলো উল্লেখ করা হচ্ছে, যেটা তিনি দেখা করেছিলেন তখন সেই কথাটা বলছেন। তিনি আরও বলেন, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে, একই সঙ্গে এক নতুন পথ চলা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, সহমর্মিতা জানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। মানে জনাব তারেক রহমানের নেতৃত্বে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালোর দিকে যাবে, এই আশা প্রকাশ করছেন এবং তিনি রেফারেন্স দিচ্ছেন এই সম্পর্ক উন্নয়নে তার মা, মানে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন ভারতের এই বক্তব্যগুলো থেকে কেউ ইন্টারপ্রিট করার চেষ্টা করতে পারে যে ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র, আমরা ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দিতে চাই, আমরা ভারতকে ভেঙে দিতে চাই, ভারতের মধ্যে মারাত্মক কেওস লাগিয়ে দিতে চাই, পারলে খানিকটা যুদ্ধও করতে চাই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন নিজের এক্স অ্যাকাউন্টে এই ধরনের কথা বলছেন আর এই বার্তায় আরও বিস্তারিতভাবে বলছেন? এই প্রশ্ন কেউ না কেউ করতে চাইতে পারেন এবং এটার মাধ্যমে এই ন্যারেটিভটা কিন্তু হবে সামনে, মানে বাংলাদেশের সামনের নির্বাচনে কি ফ্রেম করা হবে সেটা একটু আমরা বলেই ফেলতে পারি। সেটা হচ্ছে বিএনপি ভারতের সাথে সংযুক্ত হয়ে, মানে তারা কতগুলো শক্তি এবং দেশকে, ভারত, আওয়ামী লীগ, বিএনপি, সেনাবাহিনীদেরকে একত্র করে বলবে তারা মূলত একই এজেন্ডায় এবার নতুন আওয়ামী লীগ, বিএনপিকে নতুন আওয়ামী লীগ হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা হবে। এর অপোজিটে অন্যান্য যারা আছে
তারা থাকবে, তারা প্রচণ্ড ভারত বিরোধী শক্তি, এভাবেই তারা দেখানোর চেষ্টা করবে। এবং এখন এটাকেও একই রকমভাবে বলতেই পারেন যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব প্রধান মারা গেছেন, সেখানে কেন মোদি শোক বার্তা দেবে, কেন তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, কেন আবার তিনি আরেকটা বার্তা নিয়ে আসবেন, কেন রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি ভারতের এই জেস্চারটাকে পজিটিভলি দেখি। তারপর আমি সবসময় বলি ভারত বাংলাদেশে একটা স্টেবল গণতান্ত্রিক সরকার হওয়ার চাইতে বড় একটা কেওটিক বাংলাদেশ পছন্দ করবে। ভারতের বিশেষজ্ঞরা, সোকল বিশেষজ্ঞরা এটা বলেন না, কিন্তু আমি মনে করি। যাই হোক, সেই অন্য আলোচনা। কিন্তু একটা স্টেবল বাংলাদেশ হওয়ার যেহেতু সমূহ সম্ভাবনা আছে, তারা তাদের ভবিষ্যৎ দেখে চেষ্টা করছেন বিএনপির সাথে একটা র্যাপো তৈরি করার জন্য। বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই। জামায়াতে ইসলামীর আদৌ কিছু হবে বলে আমি মনে করি না। অনেক কিছু মনে করেন, জামায়াত নিজেও হয়তো মনে করেন। তো তাহলে যে কথাটা বলছিলাম, যে দলটা ক্ষমতায় আসতে যাচ্ছে তার সাথে এনগেজ করার একটা চেষ্টা ভারতের দিক থেকে দেখছে, এবং এটা একটা পজিটিভ সাইন। আমি প্রায় একটা কথা বলি, ভারতের সাথে আমাদের, ভারতের উপরে ক্ষুব্ধ হওয়ার, রেগে যাওয়ার, ভারতের প্রতি আমাদের তীব্র কারো কারো ক্ষেত্রে ঘৃণাও যখন হয়, সেটাও খুব অযৌক্তিকটাও। তারা যা করেছে বাংলাদেশকে যেভাবে দেখতে চায়। কিন্তু যে পুরনো কথা, আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। ভারত এখানে থেকে যাবে। সুতরাং ভারতের সাথে এই যুদ্ধংদেহী অবস্থা থাকা দুই দেশের কারোর জন্যই ভালো না। দুই দেশ ধীরে ধীরে, ওই যে আমরা একটা টার্ম ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা জিও পলিটিক্সে ব্যবহার করা হয়, ডিএসকালেট করা, টেনশন এসকালেট করা, মানে বাড়াতে থাকার চাইতে একটু কমিয়ে আনার চেষ্টা করতে হবে। করতে করতে দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশনশিপ আসতে হবে, এবং অবশ্যই সেটা বাংলাদেশকে ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। এটা সবচেয়ে জরুরি কথা। সো ভারতের দিক থেকে এই ধরনের চেষ্টা, এই ধরনের চর্চাকে আমি খুব পজিটিভলি দেখতে চাই। তারা এটা করার চেষ্টা করছেন, একটা অপশন রাখছেন। তাদের ফার্স্ট অপশন এটা না হলেও বিএনপি যদি জিতে যায়, তারা ভাববেন নির্বাচন যদি হয়ে যায় বিএনপি জিতে যাবে, এটা তারাও বোঝে। তাদের কাছেও যথেষ্ট ডেটা আছে, তাদের অ্যানালিসিস আছে, তাদের ইন্টেলিজেন্স আছে, সব কিছু যোগ করে সেই কাজটাই তারা করছেন। এবং বিএনপির দিক থেকে এখন এটার প্রতি খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখানো, মেজাজ খারাপ করা, এগুলো হাস্যকর, এগুলো খুবই হাস্যকর। যে দলটা ক্ষমতায় যেতে পারে, যে দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করবে এবার বা পরের বার, জামায়াতে ইসলামীর কথা বলছি, তারাও কি কোনো কিছু লুকিয়ে টুকিয়ে করছেন না। ভারতের কূটনীতিক জামায়াত আমিরের সাথে অসুস্থ হওয়ার পর দেখা করেছেন। রয়টার্স নামে একটা নিউজ দিয়েছে, যেখানে তিনি এই সাক্ষাতের খবর প্রচার করতে নিষেধ করেছেন। সেটা নিয়ে অনেকে নানান সমালোচনা করছেন। এটা ভারতীয় পক্ষই বলেছে। অবশ্য ভারতীয় পক্ষ বললে এটা গোপন কেন রাখবেন? জিএম কাদেরের সমালোচনা আমরা অনেকেই করেছি, যে ভারত চাইছে না বলে। তিনি সম্ভবত অসুস্থতার সময়, সেটা সম্ভবত গত অগাস্ট মাসের কথা। তো তখন যদি অসুস্থ সময় দেখা করেন, উনি এতদিন পরে বললেন, হোয়াটএভার, যে কথাটা বলছিলাম, ভারতের সাথে, কূটনীতিকের সাথে জামায়াতের আমি দেখা করছেন, ইটস ফাইন, এটা দেখা করবেন। আমরা জামায়াতের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের ব্যাপারে কি এমন কোনো মারাত্মক রেটরিক দেখছি যেটা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা তার টেরিটরিয়াল ইন্টিগ্রিটি, তার ভূমির যে অখণ্ডতা, সেটার প্রতি হুমকি হয়? না, মোটেও না। এটা করতে পারে না, করা উচিতও না। এটা জামায়াত করবে না, বিএনপি করবে না, এনসিপিও করবে না। এটা কেউ যদি করে থাকে সেটাও অনুচিত। হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ নেতা, তার করাটা অনুচিত হয়েছে। এর বাইরে কেউ করছেন, কেউ বলেন যে এই ধরনের একটা শোরগোল থাকা ভারতকে চাপে রাখার জন্য খারাপ না। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা সঠিক আছে। তারপরে কেউ যদি সঠিক মনে করেন করবেন, কিন্তু যে দলটা ক্ষমতায় যাবে, যে দলটা ক্ষমতায় যেতে চায় আজ হোক বা কাল, সেটা করতে পারে না, সেটা তার পক্ষে সম্ভব না। সুতরাং বিএনপির সাথে ভারতের এই যে যোগাযোগ হচ্ছে, এই যোগাযোগটাকে আমি পজিটিভলি দেখি। এই সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ হলেও এই সরকারের সময় এই বিষয়টা ঘটেছে, সেটা আগামী সরকারের প্রতি তার অ্যাটিটিউড যেরকম হয় সেটা ভালোই। আমরা আশা করি আমরা এই গূঢ় ব্যাপার না, এটা খুবই হালকা ব্যাপার, খুবই সহজ ব্যাপার, হালকা না সহজ ব্যাপার, এটা আমরা বুঝবো। এবং সেই চেষ্টা, সেই প্রবণতা যেটার মাধ্যমে বিএনপিকে ভারতের কবজায় চলে গেছে, ভারতের সাথে ডিল করে বিএনপি ক্ষমতায় আসছে, ভারতের সাথে ডিল করে তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছেন। আসসালামু আলাইকুম। দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই। ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আঁতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। দিনরাত সারা
দিন সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে, সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে, তারাও এখন ভারতের শরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে, অথবা ভারতের আনুকূল্য চাইছে। যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন, খুব বেশি কি ভুল হবে? বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, বা ভারতের দুজন কূটনীতিক শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে বলি না কেন, সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে। জামাতের আমির রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। মানে তিনি ভারতীয় কূটনীতিকের উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন। এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, এবং রয়টার্সও কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে। এখন কোনো গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক, এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে। সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি, প্রচার করেছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন? গোপন তো রেখেছিলেন, গোপন যেহেতু রেখেছিলেন, আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন, তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে, তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না? যদি গণমাধ্যম শিরোনাম করে যে জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক, ভুলটা কোথায়? এতে বিস্মিত হওয়ার কি আছে? ভারতের কূটনীতিকরা তার সঙ্গে বৈঠক করতেই পারেন, এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না। যে কোনো দেশের কূটনীতিকরাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে, সেটি কেন রাখতে হবে? প্রশ্ন তো সেখানেই। আমাদের নিশ্চয় মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন, বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন। তিনি যখন দেশে ফিরে এলেন, বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কি আলোচনা হলো ভারতে। তিনি কোনো কথা বলতে চাইলেন না, মুখে কুলুপ এঁটে রইলেন। তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে, এখনই কিছু বলা যাবে না।
যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনও জানতে পারিনি, তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম, যে আমি নিজেই বলেছিলাম, এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে। তো দাদাদের যেহেতু নিষেধ আছে, সেহেতু মুখে কুলুপ এঁটে থাকতে হবে। দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা? তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না। তাহলে জিএম কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন, তাহলে জামাতের আমিরও গোপন করেছেন, খুব স্বাভাবিক। যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল, কি নিয়ে আলোচনা হয়েছিল, সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার? আমার মনে হয় না, প্রকাশ করার সাহস নেই। যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সব কিছু পাবলিক করা হবে, ওটাই আগে পাবলিক করুন, কি কথা হয়েছিল। আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে, নির্বাচনী জোটে, এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতের বি টিম, যা হোক সেগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে, সব কিছু যা যা বলেছিল আমরা সব কিছু প্রমাণ হচ্ছে। সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন। কত বড় জঘন্য বিষয়! মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই নেই। কিভাবে ডিফেন্ড করছেন? সার্জিস আলমও তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, জামাতের আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাতের আমির প্রতিউত্তরে বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। সরি, জামাতের আমির নিজ থেকে রয়টার্সকে জানায়নি, রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা জামাতের আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন, তিনি ভালো করেই জানতেন যেটা সামহাউ ডিসক্লোজ হবে, তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে। এবং মিটিং হয়েছে, তো বৈঠক হয়েছে প্রায় বছরখানেক আগে। 1 বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে? কি অদ্ভুত একটা বিষয়। এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে কোনো উপায় নেই। সার্জিস আলম আরও বলছেন, আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এই ছেলেরা এত সস্তা দলের কথাবার্তা বলে, মনে হচ্ছে রাজনীতির আদ্যপান্ত অ ক খ গ্রামার সব কিছু শিখে গেছে। মানে এই ধরনের সস্তা কথা বলে আবার আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে, এদের নিজেদের কোনো লাজ লজ্জা নেই। সারা দিন সারা বছর দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলছে, অথচ নির্বাচনকে সামনে রেখে তারা আবার দিল্লির দিকেই তাকিয়ে আছে। দিল্লির কথাই কখনো কখনো অনেক কিছু গোপন করছে, কখনো কখনো আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধাংদেহী মনোভাব পোষণ করছে। দিল্লি আক্রমণ করা হবে, 7 সিস্টার্স ভেঙে দেওয়া হবে, আবার এদিকে দিল্লির সাথে গোপনে কথাবার্তা, সেটিকে আবার ডিফেন্ড করছে। এটিকে কেন্দ্র করে আবার বাংলাদেশের গণমাধ্যমকে অ্যাটাক করছে। গণমাধ্যমের কোনো দোষ নেই, গোপন বৈঠককে গোপন বৈঠকই বলতে হবে, এখানে ওপেন বৈঠক বলার কিছু নেই।